নমস্কার, খবরে 24 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জ্যোতিকা। জন বার্লার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শঙ্কর চা বাগান এলাকার প্রায় 100 জন বাসিন্দা। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, श्रीमान जॉन बर्ला जिंदाबाद, श्रीमान भूषण मुंडा जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। রাজ্য জুড়ে যেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক, সেখানে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের শঙ্কর চা বাগান এলাকায়। গতকাল বিকেলে কুমারগ্রাম ব্লকের শঙ্কর চা বাগানে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 100 জন। এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। এদিন কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার উপস্থিতিতে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। এদিন সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী কল্পনা নাগ, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক, জেলা সম্পাদক বিপ্লব দাস, দলের কুমারগ্রাম 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি ললিত দাস সহ অন্যান্যরা। শঙ্কর চা বাগানের সত্যজিৎ শুক্লা ও সাবির ওরামের নেতৃত্বে এদিন 100 জন বিজেপিতে যোগ দিয়েছেন বলে বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন। এদিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনায় সরব হন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন বিকেলে কুমারগ্রামের দলের মণ্ডল কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে সংবর্ধনা জানান বিজেপির নেতাকর্মীরা। ফুলের তোড়া তুলে দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। যোজনাগুলো আছে, আমরা তো বাড়ি বাড়িতে পৌঁছাতে এইটাই উদ্দেশ্য নিয়ে আমরা বেড়েছি, কিন্তু রাজ্য সরকার কোনো মতে কেন্দ্রের প্রকল্পগুলো গ্রামে গ্রামে ছুটছে না। তাই জন্য এখানে কেন্দ্রের যত স্কিমগুলো আছে ওইটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। যদি রাজ্য সরকার এক কদম বাড়ায় তাহলে আমরা 2 কদম বাড়ানোর যে রেডি আছি, কিন্তু রাজ্য সরকার কোনো জায়গায় কোঅপারেশন করছে না। তাই জন্য একটু ডেভেলপমেন্ট এই রাজ্যতে হচ্ছে না। আমি অনেক রাজ্যতে গিয়েছি, আমি কিছুদিন আগে ত্রিপুরাতে গেছি, ওইখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেখার মতন আছে। ওইখানে প্রধানমন্ত্রী আবাস এইখানে দেখছি, এইখানে প্রধানমন্ত্রী আবাস কোনো জায়গায় আমি দেখছি না। স্বচ্ছল ভারত, আপনি জল জীবন মিশন ওইটা দেখো কী রকম আছে, ওইখানে দেখো ডেভেলপমেন্ট ওইটা বলে। এইখানে কি ডেভেলপমেন্ট হয়েছে? কিছু ডেভেলপমেন্ট। আপনার কি পরিকল্পনা ছিল আলিপুরদুয়ার জেলার জন্য যেগুলো হচ্ছে না? দেখেন, আমার তো অনেক কিছু আছে এখানে। আমি জালদাওয়া ব্রিজ আছে, বড়ডুবা ব্রিজ আছে, রায়ডাক ব্রিজ আছে, জয়ন্তী ব্রিজ আছে, এখানে অনেক আমরা দিয়েছি। আমি কেন্দ্র সরকার যে বর্ডার এরিয়া আছে কেন্দ্র সরকারকে দিয়েছি, রাজ্য সরকারকে ডিএমকে দিয়েছি, কিন্তু ডিএম তো আজ অবধি 3 বছর হয়ে গেছে, আজ অবধি ওনারা আমাদের সাথে দেখা করে না। নাবার্ডের মিটিং বসে নাই, দিশার মিটিং নাই। কেন্দ্র সরকার অনেক যোজনা আছে, এইটা দিয়ে যদি মিটিং বসতো তাহলে আজকে আমরা অনেক আগায় যেতাম। এইখানে জনগণ এই আমরা ইমপ্লিমেন্ট করলে। আদিবাসী জনজাতির জন্য কি বলবেন স্যার? দেখো, চায় বাগানের জন্য আদিবাসীরা যারা থাকে দীর্ঘদিন থেকে লড়াই করছে, জমি পাটা, মিনিমাম ওয়েজ, সব স্টাফ আর ডবলি পয়সা, এটা আমরা পাচ্ছি না। 2014 থেকে আজ অবধি ওইখানে পড়ে আছে, আজকে আমরা একটা পাইনি। কেন? এটা তো রাজ্য সরকার বিফল হয়েছে। রাজ্য সরকার ওদের লেবার মিনিস্টার ওদের আছে, লেবার কমিশনার ওদের আছে, জয়েন্ট লেবার কমিশনার সব ওদের কাছে আছে। ওরা তো বলছে কোম্পানিকে দায়ীকে করতে পারে। यही है आने वाला विगत हम लोग कई 12-13 साल से हम लोग टीएमसी पार्टी किया है। जिस टाइम में कुमारग्राम ब्लॉक में कोई नहीं था, स्वपन गुजर का साथ लेके, मृदुल गोस्वामी का साथ लेके, किशन कल्याणी का साथ लेके, जौहर मजदूर का साथ लेके हम लोग टीएमसी पार्टी किया था जिस टाइम में फाउंडेशन करना था। लेकिन आने वाला इस 2021 के बाद में हम लोगों का ऐसा कमेटी चेंज होने के बाद में हम लोगों को कोई जगह नहीं मिला टीएमसी पार्टी में। हम लोग चाय मजदूर से जुड़ित है, चाय मजदूर के लिए काम करते हैं। तो हम लोग सोचे कि अब टीएमसी पार्टी में कोई जगह नहीं है, चलिए बीजेपी पार्टी हम लोग को जगह दे रहा है, तो हम लोग बीजेपी पार्टी ज्वाइन करके मजदूर के लिए काम कर रहे हैं। हम लोग से किसी से कोई गिला शिकवा नहीं है। हम लोग चाय मजदूर हैं, जो भी पार्टी में काम करते हैं हम लोग चाहे श्रमिक हैं, हम लोग एक साथ में ही काम करते हैं, चाहे जिस भी पार्टी से हो।
हम लोग का मालिक लोग से लड़ाई है, चाहे मजदूर के हित में हम लोग आंदोलन करते हैं, काम करते हैं, यही हम लोग का कितना आदमी ज्वाइनिंग किया? 100 आदमी ज्वाइनिंग। किसका पास ज्वाइनिंग किया? वीरेंद्र टोप्पो हम लोग का जो पुराना यहाँ पर बीजेपी था, और उसके हाथ तो धर के जॉन बार्ला के नेतृत्व में हम लोग ज्वाइनिंग किए। नहीं मिला, इसलिए हम लोग दूसरा स्थान हम लोग को चाहिए ट्रेड यूनियन करने के लिए, तो बीजेपी से हम लोग को निमंत्रण मिला और हम लोग उसमें जगह मिला, इसलिए हम लोग उसमें हमें ज्वाइन किया और हम लोग मजदूर का काम करेंगे। साहब लोग से मजदूर के लिए क्या देना पाना है वो सब काम करने के लिए हम लोग उत्सुक है, इसलिए हम लोग करने वाला है। इतना साल हम लोग करते आए हैं टीएमसी में, अभी उसको छोड़ के हम लोग बीजेपी में ज्वाइन किया, यही कारण है हम लोग का। बीजेपी में हम लोग को जगह मिला और हम लोग काम करेंगे और बीजेपी को जिताएंगे, यही हम लोग का इसमें रहेगा। दूसरा पार्टी साथ नहीं दिया आप लोगों का? नहीं दिया। क्यों नहीं दिया? क्यों नहीं दिया उसको तो वही लोग जानता है, हम लोग उसको बोलने नहीं सकेगा, लेकिन हम लोग यहाँ पर 5 सीट जिताया, हमें लोग समिति जीता है, पंचायत जीता है 5 ठो, फिर भी हम लोग को क्यों हम लोग को नया कमेटी बना, उसमें सभापति का किसी का हाथ है, ट्रेड यूनियन का जो कमेटी है, हाँ उस कमेटी में हम लोग का जगह हम लोग को नहीं मिला, इसलिए हम लोग अभी बीजेपी में जगह मिला, हम लोग अभी बीजेपी में ज्वाइन किया। जो मंत्री हम लोग का जॉन बार्ला के हाथ में, तो अभी हम लोग बीजेपी को जिताएगा और उसी में हम लोग काम करते रहेगा, यही हम लोग का उद्देश्य है। আজকে আমাদের মণ্ডলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের এনকেস অঞ্চলের অন্তর্গত সনকোষ বাগানে আমাদের বহু সংখ্যক কার্যকর্তা বিজেপি দলে যোগদান করবেন, এটা আমাদের মূল কর্মসূচি আছে। তার আগে আমরা কুমারগ্রাম অঞ্চল এবং চেংমারি অঞ্চলের পক্ষ থেকে আমরা কুমারগ্রাম আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমরা জনদাকে আমরা দলগতভাবে সংবর্ধনা জ্ঞাপন করলাম 2 অঞ্চলের পক্ষ থেকে। এবং আমরা মণ্ডলের পক্ষ থেকে, যেহেতু আমাদের মণ্ডলের বিগত দিনে অনেক ঝড়ঝাপটা চলে গেছে, একটু সাংগঠনিক আমাদের দুর্বল হয়ে পড়েছিল, আমাদের দলীয় কার্যালয়ে সেটাও আমাদের ঠিকঠাক নেই, তার জন্য আমরা মণ্ডলের পক্ষ থেকে আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী এবং আলিপুরদুয়ারের জেলার আমাদের সম্মানীয় সাংসদ, ওনাকে আমরা মণ্ডলের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করলাম, আগামী দিনে সহযোগিতার হাত যেন উনি বাড়িয়ে দেন আমাদের মণ্ডলে। আমরা আশা করব কুমারগ্রাম 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে জনদার এই সহযোগিতা, আগামী দিনের সহযোগিতার আমরা আশায় থাকব এবং ওনার আশীর্বাদে এবং পুরো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে আমরা যাতে আমাদের মণ্ডলের বিজেপির সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। বিশেষ করে আমাদের পুরো এই সনকোষ বাগান এলাকা থেকে মিনিমাম 100 কার্যকর্তা যারা বিগত দিনে টিএমসি করেছিল, সেই টিএমসির থেকে পার্টিকে ছেড়ে আজকে বিজেপি দলে মিনিমাম 100 জন কার্যকর্তা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জনদা এবং আমাদের জেলা সভাপতি শ্রীমান এবং সম্মানীয় আমাদের ভূষণ মোদক মহাশয়ের হাত ধরে আজকে এখানে যোগদান করবেন। আমরা মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি করেছি। এটা কোথায় হচ্ছে? এটা আমাদের এনকেস অঞ্চলের অন্তর্গত সনকোষ বাগানের যে মেন প্রপার সাইট আছে, সেই প্রপার সাইটে আছে। মাথাভাঙা কলেজের হলঘরে শুরু হলো 3 দিনের যোগা প্রশিক্ষণ শিবির। সোমবার মাথাভাঙা কলেজের হলঘরে শুরু হলো 3 দিনের যোগা প্রশিক্ষণ শিবির। কলেজ পড়ুয়াদের চাপমুক্ত মন, রোগমুক্ত শারীরিক সুস্থতা বজায় রাখতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়। শিবিরের দায়িত্বে থাকা অধ্যাপিকা অপর্ণা বিশ্বাস জানান, অনলাইনে আবেদনের ভিত্তিতে 157 জন ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে তাদের শংসাপত্র দেওয়া হবে। কলেজের বিভিন্ন দফতরে প্রচণ্ড কাজের চাপে থাকতে হয় সকলকে, সেই জন্য সুস্থ থেকে যাতে কাজ করা যায় সেজন্য আগামী 24 তারিখ থেকে অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের অন্যান্য কর্মচারীদেরও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। যোগা ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছি স্টুডেন্টদের জন্য। আমরা আগে এটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, যারা রেজিস্ট্রেশন করেছে তারাই পার্টিসিপেট করছে। কতজন হবে আনুমানিক? 157 জন রেজিস্ট্রেশন করেছিল, তো সবাই এখনও আসেনি অংশগ্রহণ করতে। এখানে 100 জনের মতন আছে, আরও যারা আছে ওরা যদি আসে তাহলে আমরা আরেকটা ব্যাচ করে ওদেরকেও করাবো। এই যে যিনি যোগা করাচ্ছেন কোত্থেকে এসছেন? উনি কোচবিহার থেকে এসেছেন। কদিনের এই ট্রেনিংটা? 3 দিন। মানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়েছে? অনলাইন রেজিস্ট্রেশন। হ্যাঁ, ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা।
এমনি আজকে উদ্বোধন কি করেছে আজকের এই প্রশিক্ষণ শিবিরের? আমাদের আজকের টিআইসি স্যার ডক্টর শান্তনু চক্রবর্তী। শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার বাসিন্দারা। শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুকান্তনগর এলাকার বাসিন্দারা। গতকাল রাতে হঠাৎই সুকান্তনগর এলাকায় একটি ল্যাম্প পোস্টে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। দেখতে দেখতে বড় আকার ধারণ করে আগুনটি। এই ঘটনার পর এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে, কিন্তু রাস্তার অবস্থা বেহাল থাকায় দমকল সেখানে প্রবেশ করতে পারে না। এরপর বহু চেষ্টায় দমকল ভিতরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে এক এলাকাবাসী জানান, রাত তখন 9:40, আমরা সবাই বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎই ল্যাম্প পোস্টে আগুন দেখতে পাই, সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়, দমকলও তাড়াতাড়ি আসে, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তার অবস্থা খারাপ থাকায় দমকল ভিতরে ঢুকতে পারে না। প্রায় অনেক চেষ্টার পর দমকল ভিতরে প্রবেশ করে। রাস্তা খারাপ থাকায় দমকল, অ্যাম্বুলেন্স কোনো কিছু এলাকার ভিতরে প্রবেশ করতে পারে না, যার জেরে খুবই সমস্যা হচ্ছে আমাদের। সরকারের কাছে আবেদন রাখবো যাতে দ্রুত রাস্তা ঠিক করে দেওয়া হয়, না হলে পরবর্তীতে বড় সমস্যা হবে। সিডব্লিউসি অফিসের অপোজিটে, ঠিক আছে, ওখানে হঠাৎ দেখি কারেন্ট আগুন লেগে যাচ্ছে আমাদের লাইট পোস্টে। তো ফায়ার ব্রিগেড তো ফোন করার পরে এলো, ফায়ার ব্রিগেড এলো, আমাদের রাস্তা নেই ঢোকার জন্য। বান্ধের উপর দাঁড়িয়ে আমরা তো নিচ থেকে আমাদের যে মেন যে গলি ওখানে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। লাস্ট পর্যন্ত আমাদের যে মেন ইসে আছে, যে আমাদের যে মাঠ থেকে আমরা বাদিয়ে ঘুরালাম। তার আগেই আমাদের যে মানে রাস্তা না থাকার কারণে ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না। হ্যাঁ, তাহলে তো এরকম সমস্যা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও হতে পারে। খুব সমস্যা আমাদের পাড়ায়, এই একটা সমস্যা। এত বড় বস্তি যে আমাদের একটা রাস্তা নেই, রাস্তার অসুবিধার জন্য যে হয় নাই। আর ফায়ার ব্রিগেড যদি দেরি করতো তাহলে তো আপনাদের পাশে গোয়ালঘর ছিল, অনেকের কুড়ে ঘর আছে, তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। হ্যাঁ। তাই সরকারের কাছে কি বলবেন? রাস্তা তৈরি কাছে এটুকুনি বলা আছে যে আমাদের সুকান্তনগরের রাস্তাটা যেন একটু বড় হয়, আমাদের যে মেন আমাদের যে রাস্তা আছে কিন্তু পাকা নেই। অনেকে ভয়ে ছিলাম, গরু টরু ছিল। হঠাৎ করে এরকম আগুন দেখলেন, কিসে আগুনটা লেগেছে কি জানতে পারলেন? সেটা আমি কিছু জানতে পারলাম না, আমি পরে আসে দেখছি আগুন লাগানো আছে। দিয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লাগছে। মানে এখানে তো অনেকের গোয়াল ঘর আছে, গরু আছে, পোলের সামনেই তো গোয়াল ঘর আছে। তো ফট করে যদি একটা আগুনের ফুলকি পড়তো তো বিশাল ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, বহুত ক্ষতি হয়ে যেত, মানে অনেক ক্ষতি, মানে পুরো চটটাই ক্ষতি হওয়ার চান্স ছিল আমাদের পাড়াটা। মানে এটা মানে হঠাৎ করে কখন আগুনটা দেখতে পেলেন আপনারা? ফট করে দেখলাম পুরো আগুন জ্বলতেছে, ঠিক আছে। তখন তো আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করাকরি হয়েছে। ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, আগুন নেমে গেছে এখন? হ্যাঁ, আগুন তো নেমে গেছে। এটা কোন জায়গা, কোন এলাকা এটা? সুকান্তনগর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মজয়ন্তী পালিত হলো মাথাভাঙায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির প্রতিকৃতিতে ফুলের মালা পরিয়ে জন্মদিন পালন করল নয়ারহাট তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালবেলা মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে ফুলের মালা পরিয়ে জন্মদিন পালন করে তৃণমূল কংগ্রেস। এদিন এলাকার তৃণমূল কংগ্রেস কনভেনর তথা ব্লক সহ সভাপতি ইন্দ্রজিৎ রায় বসুনিয়া বলেন, নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মনোজ কুমার রায়, প্রশান্ত বর্মন, আলিয়ার হোসেন সহ স্থানীয় নেতৃত্বরা। শুধু নয়ারহাটই নয়, মাথাভাঙা মহকুমা জুড়ে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নজরুল জয়ন্তী পালিত হচ্ছে আজ। মাথাভাঙা পৌরসভার উদ্যোগে এবং মাথাভাঙা কালচারাল সোসাইটির সহযোগিতায় মাথাভাঙা পৌর উদ্যানের যথাযথ মর্যাদার সাথে নজরুল জয়ন্তী পালিত হচ্ছে। সোসাইটির সম্পাদক আলিজুর রহমান জানান, প্রতি বছর সংস্থার তরফ থেকে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী আমরা পালন করে থাকি। মঙ্গলবার নজরুল ইসলামের জন্মদিনের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও স্মরণ করা হয়। সারাদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যাবেলায় আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠানও রয়েছে। আজকে 24শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সেই উপলক্ষে আজকে নয়ারহাট তৃণমূল পার্টি অফিসের সামনে তৃণমূলের কর্মীদের নিয়ে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভিট পুজো হলো বাঁকুড়ায়।
বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর আসার ঠিক আগেই পাত্রসার ব্লকের কুস্তিপ গ্রাম পঞ্চায়েতের নারীচা মোড়ে তৃণমূল পার্টি অফিসের ভিত পূজা হলো। বামফ্রন্ট আমলে পাত্রসার সিপিএম এর দুর্গ নামে পরিচিত ছিল এই নারীচা গ্রাম। অক্লান্ত পরিশ্রম লড়াকু নেতা শাহজাহান মৃধা, সঙ্গে ছিলেন ভৈরব সাঁতরা, চঞ্চল বান্না ও সুনীল বাজ। তারা ঐক্যবদ্ধ হয়ে এই স্থান অধিকার করেন। বর্তমানে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি ছিল এখানে তৃণমূল পার্টি অফিস তৈরি হোক এবং সেই দাবি দাওয়া মেনে আজ তৃণমূল পার্টি অফিস গৃহের ভিত পূজা হলো। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাত্রসার খাদ্য কর্মাধ্যক্ষ শাহজাহান মৃধা, এছাড়াও সঙ্গে ছিলেন পাত্রসার ব্লকের শিক্ষা সেলের সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী, কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান লতামণি রায়, প্রাক্তন প্রধান মিলন দে, কুস্তিপ গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি সুনীল বাজ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। আজকে আমাদের কুশদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারীচা, মুকুন্দপুর এবং রামেশ্বরপুরে এই যে 14, 15, 16 তিনটে বুথ নিয়ে আমাদের যে এই খালপাড় বলে একটা পরিচিতি এলাকা, এই এলাকায় আমরা একটা প্রতিষ্ঠান, মামাটি মানুষের প্রতিষ্ঠান, যেটাকে পার্টি অফিস বলছে, আমরা মনে করি পার্টি অফিস নয়, এগুলো একটা প্রতিষ্ঠান। মানুষের সুখ দুঃখের কথা যে জায়গায় বসে বলা যায়, মানুষের সমস্যার সমাধান করা যায়, সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠান আজকে আমরা ভিত স্থাপন করছি ভূমি পুজোর মধ্য দিয়ে। আজকে আমরা নারীচা মোড়ে, এরা বহু আমরা নির্যাতিত হয়ে কোনোদিন আমরা মোড়ে ঘাটে বেরোতে পারতাম না, আজ সেই স্বপ্ন আমরা পূরণ করলাম। এটা আমাদের যতদিন সিপিএম সরকার ছিল ততদিন আমাদের প্রতি, আমি বা ভৈরব সাঁতরার প্রতি দুরন্ত আমাদের ক্ষতি করেছে, বা আমাদের রাস্তায় ঘাট আমাদের বন্ধ ছিল। তো সেই স্বপ্ন আমরা দেখেছিলাম যে এখানেতে যদি পারি, আমাদের যদি ক্ষমতা যদি আসি কোনো দিন, আমরা একটা দল পার্টি অফিস তৈরি করব। সেই পার্টি অফিস আমরা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান মৃধার সহযোগিতায় আমরা সেই পার্টি অফিস আইকে ডাক দিলাম, ভিত কাটলাম, বা আমাদের এক্স প্রধান মিলন সেই আমাদের খুবই সহযোগিতা করেছে, সেই জন্য আমি খুবই আনন্দিত। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো 12 বিষয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা 12 বিষয় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লা স্কুল এলাকায়। 12 বিষয় নবজীবন সংঘ ক্লাবের পরিচালনায় ও কুমারগ্রাম দুয়ার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এদিনের এই চক্ষু শিবির পরীক্ষা বলে জানা যায়। জানা গিয়েছে নবজীবন সংঘ ক্লাব ঘরের সামনে ওই শিবিরটি করা হয়। এদিনের এই শিবিরে চক্ষু পরীক্ষা হয়। তার মধ্যে যাদের চোখে ছানি পাওয়া যাবে তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে এবং যাদের চশমার প্রয়োজন তাদের চশমা দেওয়া হবে বলেও জানা যায়। আমাদের 12 বিষয় লাল স্কুল নবজীবন সংঘের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা 12 বিষয় লাল স্কুল, কৈবত্যপাড়া গ্রামীণ ডুয়ার্স ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং সেন্টারের যৌথ সহযোগিতায় আমরা এই চক্ষুমূলক পরীক্ষা শিবিরটি আয়োজন করেছি। 2014 সালে ডিএলএড উত্তীর্ণদের চাকরির দাবিতে স্মারকলিপির প্রধান ডিএলএড ঐক্যমঞ্চে। 2014 সালে ডিএলএড উত্তীর্ণদের চাকরির দাবিতে কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের স্মারকলিপি দিল প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যরা। এদিন কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ তারা তাদের এই স্মারকলিপি প্রদান করে বলে জানা যায়। তাদের দাবিগুলো হলো অবিলম্বে যে সমস্ত শূন্যপদ রয়েছে সেগুলি পূরণ করতে হবে, সেই সাথে স্বচ্ছতার সাথে সেই নিয়োগকে নিশ্চিত করতে হবে। এছাড়াও তারা জানান 2014 সাল থেকে এই সমস্ত ডিএলএড প্রার্থীরা অনেকাংশেই বঞ্চিত হয়েছেন, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নয়। অর্থ দিয়ে অনেকেরই চাকরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তারা, তাই অবিলম্বে বঞ্চিত প্রার্থীদের নিয়োগ করতে হবে। ডেপুটেশন তো চেয়ারম্যান স্যার আজকে দুদিন পরে আসবেন। আমরা এসেছি 2014 ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি মাননীয় দিদি নবান্নের সভাঘর থেকে তিনি ঘোষণা দিয়েছেন প্রাথমিকে 20,000 নিয়োগ হবে, কিন্তু পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি 10,000 সামথিং নিয়োগ করে বলেছেন যে 16,500 কমপ্লিট হয়েছে। কিন্তু আমরা হচ্ছে বঞ্চিত ডিএল। কিন্তু কেন বঞ্চিত ডিএলএড? যেখানে পাটনা হাইকোর্ট, রাজস্থান, পাঞ্জাবের মতো জায়গায় ডিএলএডদেরকে চাকরি দেওয়া হলো, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রম, সেখানে আমাদের চাকরি না দিয়ে তিনি অর্ধ প্রশিক্ষিত বিএডদের চাকরি দিলেন। আমাদের একটাই প্রশ্ন, দিদি আমরা আর কতদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? আমরা যে বঞ্চিত ডিএলএড আমাদের অবিলম্বে নিয়োগ করুন এবং হচ্ছে আমাদেরকে চাকরি দিন। আমরা দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জঙ্গি যারা আছে বন্দুকাতে নিয়ে লড়াই করেছিল তাদেরকে পর্যন্ত চাকরি দেওয়া হয়েছিল, যারা টেট ফেল তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, অথচ আমরা 14 টেট পাস হওয়া সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করা হলো। অবিলম্বে আমাদেরকে নিয়োগ করুন, দিদি আমাদের মুক্তি দিন। এনডিআরএফ এর পক্ষ থেকে কোচবিহার 1 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির।
এনডিআরএফের পক্ষ থেকে কোচবিহার 1 নম্বর ব্লকে হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিন ধোলাউড়ি বিডিও অফিসে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এছাড়া এদিন কোচবিহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি বিভিন্ন সংস্থাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এনডিআরএফ বলতে সাধারণত আমরা বুঝি বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোনো জায়গায় কোনো রকম প্রাকৃতিক দুর্ঘটনা হোক বা যে কোনো রকম দুর্ঘটনা, সব ক্ষেত্রেই আমরা দেখি এই এনডিআরএফকে সক্রিয়ভাবে সেখানে উদ্ধার কার্য চালাতে। আবার যদি তাদের মতো প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদের মতো শিক্ষা দিয়ে সকলকে শিক্ষিত করে তোলে, তাহলে অনেকটাই উপকৃত হবে সমাজের সাধারণ মানুষ। এমনটাই মত বিশিষ্ট ব্যক্তিদের। সরকার প্রদত্ত সার ও কীটনাশক সাধারণ কৃষিজীবীদের হাতে তুলে না দেওয়ায় আন্দোলনে নামলো বামেরা। সরকার প্রদত্ত সার ও কীটনাশক সাধারণ কৃষিজীবীদের না দিয়ে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো বামেরা। মঙ্গলবার সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির নেতৃত্বে বাঁকুড়া জেলা কৃষক সমিতির পক্ষ থেকে খাতড়া মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে অজিত পতি ছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষক সমিতির সভাপতি পার্থসারথী মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে কিছু সার ও কীটনাশক খাতড়ার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনকটি গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর চরের মাটি খুঁড়ে বের করেন ওই এলাকারই মানুষজন। এই ঘটনার পরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিরোধী দল বাম ও বিজেপির দাবি, উদ্ধার হওয়া ওই কীটনাশক ও সার সরকারি সম্পত্তি, যা চাষিদের বিনামূল্যে সরবরাহের কথা ছিল, আর তা না করে অসাধু উপায়ে বিক্রির চেষ্টা করছিল শাসক দলের একাংশ। ওই কাজ করতে না পেরেই মাটিতে তা পুঁতে ফেলা হয়েছিল বলে অভিযোগ। এদিন খাতড়া সিপিআইএম কার্যালয়ে বাঁকুড়া জেলা কৃষক সমিতির সদস্যরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন। সেখানে এক সভায় বক্তব্য রাখেন উপস্থিত বাম নেতৃত্ব। পরে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে ধরেন। আজকে কর্মসূচি ছিল মূলত 4টে দাবির উপর ভিত্তি করে আমরা আজকের এই ডেপুটেশন কর্মসূচি করলাম। একটা হচ্ছে বনকাটি গ্রাম গোড়াবাড়ি অঞ্চলের, সেখানে নদীর ধারে বেশ কিছু বস্তা, প্রায় 20 বস্তার মতন, তার ভেতরে ওই অনুখাদ্য এবং বায়ো ফার্টিলাইজার সেটাকে পুঁতে দেওয়া হয়েছে, যেটা গভর্নমেন্টের সিল আছে, তার মধ্যে নট ফর সেল লেখা আছে। এই রকম ধরনের যেটা কৃষকের পাওয়ার কথা, সেটা কৃষককে না দিয়ে ঘুরপথে হয়তো বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। সেইটা মানুষের চোখ এড়াতে না পারার কারণে সেটাকে পুঁতে দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, কৃষকদের বঞ্চিত করে। তাহলে এইটা একা একা কোনো ওই তৃণমূল পার্টির লিডার করতে পারে না বলে আমাদের বিশ্বাস। তাহলে সেই ক্ষেত্রে কোন অফিসার জড়িয়ে আছে, যদি এক্সপায়ারি ডেটেরও হয়, তাহলে সেটা স্টোরে না থেকে ওই রকমভাবে মাটির মধ্যে পোঁতা থাকলো কেন? সেটা গভর্নমেন্টের থেকে ফেরত যাওয়ার কথা। তাহলে এই সমস্ত বিষয়ে কারা জড়িত আছে সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীরা যাতে শাস্তি পায়, সেইটা 1 নম্বর বিষয় ছিল। এবং 2 নম্বর বিষয় ছিল, 3 নম্বর বিষয় যেটা আমাদের এই যে জল দেওয়ার যে প্রক্রিয়াটা, মানে ক্যানেল সিস্টেমের মাধ্যমে, এটা আগে একটা কমিটি ছিল, উচ্চস্তরের কমিটি ছিল, 3 জেলার সভাধিপতিদেরকে সঙ্গে নিয়ে, ইরিগেশন ডিপার্টমেন্ট, জেলা শাসক, এদেরকে নিয়ে একটা কমিটি ছিল। কখন কোথায় জল ছাড়া হবে তার একটা নির্ঘণ্ট তৈরি করে হ্যান্ডবিল আকারে সেটাকে প্রকাশ করা হতো। এখন অসময়ে নদীর মধ্যে দিয়ে দিনের পর দিন জল ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে ক্যানেল যে আছে, সেই ক্যানেলের বেডগুলোকে যেখানে প্রয়োজন আছে সেখানেও, আর যেখানে প্রয়োজন নেই সেখানেও লাইনিং করার যে কাজ, এই কাজের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা সেটা ঘুরপথে এই তৃণমূলের নেতাদের কাছে চলে যাচ্ছে। এটা 1 নম্বর বিষয়, কৃষকরা চাষ থেকে বঞ্চিত হচ্ছে। আর 2 নম্বর বিষয়, অবৈধভাবে নদীর বেডের কাছাকাছি জায়গা থেকে যে বালি চোররা বালি তুলছে, এই নদীতে জল ছাড়ার ভেতর দিয়ে সেই বালিকে আবার ভরাট করে দেওয়ার যে কাজটা, এই কাজটা করছে চাষিদেরকে বঞ্চিত করে। আর 3 নম্বর বিষয় ছিল যে বিএলআরও অফিসগুলো এখন চোরের আখড়া হয়েছে, ল্যান্ড ডিপার্টমেন্টটা। সেখানে আপনি যদি আপনার কোনো সমস্যা নিয়ে সরাসরি বিএলআরওর কাছে যান, তাহলে আপনার কাজ হবে না। বাইরে যে ফোড়ে দালালরা যারা আছে, তাদেরকে পয়সা দিলে আপনার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, আপনি লাইনের পেছনেই থাকুন আর যেখানেই থাকুন। তাহলে এই সিস্টেম আমরা চালাতে দিতে পারি না, সেইটার ব্যাপারে হস্তক্ষেপ করবার জন্য সেখানে বলা হয়েছে। স্মারকলিপি জমা দিয়েছি। এসডিওর সাথেই তো এই সমস্ত বিষয়টা এসডিওর সাথেই আলোচনা হয়েছে। উনি বললেন যে তদন্ত যে ডিপার্টমেন্টগুলো করছে
সেগুলো তদারকি করে আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে রিপোর্ট জানাবেন। আগামী দিনে আরও আন্দোলন হবে। আমাদের আন্দোলন তো থেমে নেই এমনিতেই, কিন্তু আরও ব্যাপকভাবে আমরা জনগণের কাছে যাব, কেননা জনগণ বঞ্চিত হচ্ছে। জনগণের কাছ পর্যন্ত আমাদেরকে পৌঁছতেই হবে। তাদেরকে আন্দোলনে সামিল করার যে কাজটা, লড়াইটা, সেই লড়াইটা আমাদের লড়াই, সংগঠনের লড়াই। এই লড়াই আমরা লড়ব। কর্মসূচি ছিল খাতড়া ব্লকের বনকাটি বলে একটা জায়গা, সেখানে 22-23 বস্তা সার কীটনাশক মাটির নিচ থেকে পাওয়া গেছে। কৃষকদেরকে বঞ্চিত করে কোন অসাধু ব্যক্তিরা এসব ওখানে রেখেছিল, কৃষকদেরকে না দিয়ে তার তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে শাস্তির দাবি নিয়ে এসডিওর কাছে এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য। স্মারকলিপি জমা দিলেন? স্মারকলিপি জমা দিয়েছি, আমাদের দাবি সনদ ওখানে জমা দিয়েছি। আমরা কোন সময় ঘটেছে, কোথায় কি হয়েছে, সেই সবগুলো ওখানে এসডিও সাহেবের কাছে, এসডিও ম্যাডামের কাছে বলেছি। এসডিও ম্যাডাম বলছেন আমি দেখছি। আমরা খুব উদ্বিগ্ন যে চাষিরা এখানে কংসাবতী এই যে ড্যামের জল ঠিক 11 সালের পর থেকে বড় চাষ বা এমনি সাধারণভাবে চাষের জন্য পাচ্ছে না, নদীতে জল ছেড়ে দিচ্ছে। এটাও আমরা দেখলাম। চাষিরা চাষিদের নির্দিষ্টভাবে যে সার পাওয়ার, সেই সার পাচ্ছে না, সে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে এবং এটা মানে কৃষকদেরকে এমন ধরনের বঞ্চনা করা হচ্ছে। এটা এখানে কর্মাধ্যক্ষ, এখানে এমপি এমএলএ আছে, এখানে মন্ত্রী আছে, এখানে এসডিও আছে, এখানে বিডিও আছে, এখানে সরকারি অফিসার আছে, এডি অফিস আছে। এরা থাকতে থাকতে সাধারণভাবে কৃষকের ফসল ফলাবার জন্য যেগুলো সরকারি সাপ্লাই যে জিনিসপত্রগুলো, সেগুলো মাটির নিচে এরকম করে চলে যাবে। মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক দুধ ব্যবসায়ীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক দুধ ব্যবসায়ীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জরলাহিপাড়া এলাকায়। মৃত ওই দুধ ব্যবসায়ীর নাম গজেন ঘোষ, বয়স 46 বছর। তিনি ওই এলাকারই বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো গতকাল বিকেলে ওই ব্যক্তি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মাঠে গরু চড়াতে যায়। সেই সময়ই হঠাৎই ঝড় বৃষ্টি নেমে আসে। ঝড় বৃষ্টির সময় হঠাৎ করে বাজ পড়ে তার শরীরে। সেখানে ওই দুধ ব্যবসায়ী মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার সহ গোটা গ্রামে। প্রতিদিনের মতো মানে গতকালকেও মানে মাঠে গরু চড়াতে যাচ্ছিল এবং মাঠে গরু চড়াতে গিয়ে 3টা সাড়ে 3টা নাগাদ হঠাৎই বাজ পড়ে মারা যান। মানে দুধের ব্যবসা। কত দূরে বাড়ি থেকে? বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাঠে। ঝড় বৃষ্টি এসেছিল? হ্যাঁ, হঠাৎই ঝড় বৃষ্টি, হালকা বৃষ্টি হতে লাগলো এবং বৃষ্টির মধ্যে হঠাৎই বাজ পড়ে মারা যায়। ওখানেই মারা গেছিল? ওখানে সাথে সাথেই মারা গেছে। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। মেকলিগঞ্জে ফিরতেই পরেশচন্দ্র অধিকারীকে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানানো হলো বাইক মিছিল। স্বাগতম বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। পরপর 3 দিন সিবিআই জেরার সম্মুখীন হয়ে অবশেষে মেকলিগঞ্জে ফিরল মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এদিন মেকলিগঞ্জে ফিরতেই দলীয় কর্মসমর্থকদের নিয়ে বৈঠক করেন তিনি। এদিন মন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য মেকলিগঞ্জ ও হলদিবাড়ি থেকে কর্মী সমর্থকরা আসেন। মেকলিগঞ্জের দলীয় নেতৃত্বরা তাকে মালা পরিয়ে সংবর্ধনা জানায়। এরপর মেকলিগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হল ঘরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন তিনি বলে জানা গেছে।
পরপর 3 দিন সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এরপর গত কয়েকদিনের টানাপোড়েন। কলকাতার এমএলএ হোস্টেলেই ছিলেন তিনি। আর মঙ্গলবার বাগডোগরা হয়ে শটান একেবারে মেখলিগঞ্জ, তার নিজের কেন্দ্র। আর পরেশ অধিকারী মেখলিগঞ্জে পৌঁছতে একেবারে পুষ্পবৃষ্টি শুরু করে দেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। আর গত কয়েকদিনের জেরার ধকল সামলে পরেশ অধিকারীও একেবারে যেন কিছু হয়নি এমন ভাব নিয়ে ঘুরলেন এলাকায়। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিতে নাম জড়ায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে কন্যা অঙ্কিতা অধিকারী। আদালতের নির্দেশে মেয়ের চাকরি গিয়েছে, বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূলের নেতৃত্ব এ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে, কিন্তু মেখলিগঞ্জে অবশ্য অন্য ছবি। এদিন সেখানে মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের একাংশ। আর খাস তালুকে মন্ত্রী পা দিতেই উচ্ছ্বাস দেখা দেয় কর্মীদের মধ্যে। হলদিবাড়ি শহরের দুর্গা মণ্ডপের রাধা গোবিন্দ মন্দিরে তিনি পুজো দেন। এরপর হলদিবাড়িতে পরেশ অধিকারীকে বাইক মিছিল করে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়িতে যান তিনি, যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি মন্ত্রী। কর্মী বৈঠকে মন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। পাশাপাশি সিবিআই তলব সহ এই পরিস্থিতিতে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব তার পাশে না থেকে পাল্টা তার বিরুদ্ধে কথা বলেছেন। তাদের বিষয়ে এদিন স্পষ্ট করে জানান, কে পার্টির আসল লোক কে নকল লোক সেটা দেখা হবে। তিনি এদিন অডিও করে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানান, কোনো চিন্তা নাই, আইনের কাজ আইন করবে। আগামীকাল থেকে দলের কাজে সব জায়গায় যাব। এই কয়েকদিনে দেখা গেল কে পার্টির আসল লোক আর কে নকল লোক। কর্মীদের তিনি বার্তা দেন, সিবিআই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, এখন আর কলকাতা যাবারও কোনো প্রয়োজন নেই। আমরা এক প্রতিবাদ সভার আয়োজন করি বাস স্ট্যান্ডে। সেই প্রতিবাদ সভা হয়। এই প্রতিবাদ সভার পরে আমার বক্তব্যের সময় আমাকে একজন খবর দেয় যে কলকাতার একটা ফোন আসছে। তখন বক্তৃতা শেষ হয় নাই। আমি বললাম একটু দাঁড়াও, বক্তৃতা শেষ করি। তখনই আমি জানতে পারলাম ওই কলকাতা হাইকোর্টের বিষয়টা, এবং যে জামা কাপড়ে আমি পড়াছিলাম সেই জামা কাপড়ই তখনই কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। আজ 24 তারিখ, তারপর আমি আপনাদের সাথে আজকে মিলিত হই। সকলেরই মন খারাপ, কি হয়। কারণ যারা পার্টিকে ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, তারাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে খবরটা কি। শুধু আপনাদের এই কথাই বলবো যে আগামী আজকের দিনটা চলে গেল, আগামীকাল থেকে আবার পার্টির যে কর্মসূচির মধ্যে আমি সমস্ত জায়গায় আবার যাব। কোনো চিন্তা নাই, আইনের কাজ আইনে হবে, আইনি লড়াই করবে। এই কয়েকদিনের মধ্যে দেখা গেল কে পার্টির আসল লোক আর কে পার্টির নকল লোক। তারা আমাদের সাথে মেলামেশা করে এই কলকাতার খবরের পর তাদের আর টিভিও দেখা যায় না। প্রতি মুহূর্তে আমাদের মেকিগঞ্জ থেকে ফোন যাচ্ছে। তাই বন্ধুগণ, চিন্তা করবেন না, উপরে আল্লাহ ভগবান আছে, নিশ্চয়ই আমাদের উদ্ধারের জন্য যা ব্যবস্থা আছে সেটা করবে। এখন আর কলকাতা যাওয়ার কোনো দরকার নেই আমার। এরপরে
শুধু সকলকে কথাই বলবো যে পার্টির যত কর্মসূচি আছে আপনারা অংশগ্রহণ করবেন। এর বেশি আজকে আর মাইকে কিছু বলবো না, শুধু সকলকে কথাই বলবো যে আমরা যারা তৃণমূল করি, তৃণমূল পার্টি তারা আমার সঙ্গে আছে, কলকাতা পার্টি আমার সাথে আছে, মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে, যার ফলে প্রত্যেকটা বিষয়ে ওনারা খোঁজখবর নিচ্ছেন। এই বলে যারা সকাল থেকে যারা এই হলদিবাড়ি মেঘরিগঞ্জ যারা অপেক্ষা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অভিভাবক মাননীয় পরেশ্বর মহাশয়কে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চক্রনগর মানছি না, মানব না, ভয় লাগানো চলছে না, চলবে না। চাকরির দাবিতে এবার জলপাইগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ যুবশ্রী সদস্যদের। চাকরির দাবিতে জলপাইগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এসে বিক্ষোভ দেখালেন জেলার বিভিন্ন প্রান্তের যুবশ্রী সদস্যরা। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক যুবশ্রী সদস্যকে চাকরি দেওয়ার দাবি জানায় তারা। মঙ্গলবার অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার জেলা কমিটির পক্ষ থেকে অবিলম্বে তাদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়। জানা গিয়েছে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলায় প্রায় 3000 যুবশ্রী সদস্য রয়েছেন। 2013 সাল থেকে তাদের প্রত্যেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে 1500 টাকা করে যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে। যদি এবার স্থায়ী চাকরির দাবি করেছে তারা। অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মনোতোষ সরকার বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগ্যতার ভিত্তিতে আমাদের নিয়োগ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। যদিও এরপর প্রায় 9 বছর পেরিয়ে গেলেও আমরা চাকরি পাইনি। বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। আজকে আমরা অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা স্থায়ী চাকরির দাবিতে এক্সচেঞ্জ অফিসে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন প্রদান করছি। আমরা এর আগে বিগত মন্ত্রিসভায় যত পশ্চিমবাংলায় বিধায়ক এবং বিধায়িকা ছিলেন, আমরা বারবার তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম, কিন্তু আমাদের কোনো পদক্ষেপই তারা গ্রহণ করেনি। বাধ্য হয়ে আজকে আমরা আবার পথে নামতে বাধ্য হয়েছি। আগামীতে যদি সমস্ত শূন্য পদে আমাদের যুবশ্রীদের নিয়োগ না করে তাহলে আমরা আগামী থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামব। আর স্বাস্থ্য থেকে শিক্ষা এবং গ্রন্থাগার এবং জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক সমস্ত পদে যুবশ্রীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। জলপাইগুড়ি জেলায় কত সংখ্যক রয়েছে? আমাদের জলপাইগুড়ি জেলাতে মোটামুটি 3000-এর মতো যুবশ্রী রয়েছে। আমরা মাসে 1500 করে ভাতা পাচ্ছি। 2013 সালে রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী 3 অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে সমস্ত যুবশ্রীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে ডাক্তার হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন গ্রুপ সি সমস্ত পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের নিরিখে নিয়োগ করবে। কিন্তু বিগত আজকে 7 থেকে 8 বছর অতিক্রান্ত হয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে আমরা বাধ্য হয়েছি পথে নামতে। আগামী দিনে কি এর আগেও স্মারকলিপি? হ্যাঁ, আমরা এর আগেও স্মারকলিপি দিয়েছিলাম জেলা শাসক, ফুড সাপ্লাই এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, রাজ্য সরকারের সমস্ত দপ্তর এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিধায়ক থেকে শুরু করে সমস্ত দপ্তরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম এবং আমাদের স্থায়ী চাকরির দাবির কথা বলেছিলাম। কিন্তু বর্তমান রাজ্য সরকার কিংবা কোনো অফিসার আমাদের নিয়ে কোনো চিন্তাভাবনা করছে না, যার জন্য বাধ্য হয়ে আমরা আজকে আবার পথে নামতে বাধ্য হলাম। আগামী দিনে যদি আমাদের দাবি পালন না হয় আমরা বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব। কত এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়? আমরা মোটামুটি 2013 সাল থেকে ভাতা পাচ্ছি। কত বছর পর্যন্ত? বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা।
মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এদিন 1:35 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংবাদ মাধ্যমের সাহায্যে শিলিগুড়ির নতুন মেয়রকে নিবেদন করছি, দ্রুত ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, এর জন্য এসএমসির উচিত বিশেষ ব্যবস্থা নেওয়া। কেন্দ্র সরকার বা বিধায়ক সংসদের পক্ষ থেকে যদি কোনো রকম দরকার হয় তাহলে আমরা সাহায্য করতে অবশ্যই প্রস্তুত। এদিন জিটিএ প্রসঙ্গে বলেন, জিটিএ কোনো নির্বাচন নয়, জিটিএ হাতে গোনা বাংলাপন্থী নেতা আছে বা কন্ট্যাক্ট আছে, তাদের জন্য টেন্ডারের একটা প্রসেস। ভারতীয় জনতা পার্টি বা এয়ারলাইন্স দলের কন্ট্রাক্টর নই আমরা, রোড বানানোর কাজ করি না, লাইসেন্স নেই, এর জন্য ভাগ নিব না। জিটিএ অসাংবিধানিক একটি বডি, এর না আছে পাওয়ার, না আছে কোনো কানুন বানাতে পারে, এটা একটা গোর্খা বিরোধী। তিনি আরও বলেন, মমতা দিদি বাস্তবে গোর্খাদের জন্য ইমানদার হলে মহকুমা পরিষদ নির্বাচনের ঘোষণা করলো, কিন্তু পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন কেন ঘোষণা করলো না? এর মানে জিটিএ প্রসেসের অন্তর্গত 200 কোটি টাকার মাধ্যমে দার্জিলিং তরাই ডুয়ার্সের মানুষকে কিনতে চায় তিনি। তবে জিটিএ নির্বাচন আমরা হতে দেব না, তার জন্য আমরা চেষ্টা করব। এর পাশাপাশি তিনি আরও বলেন, জিটিএ নির্বাচনের মান কলেজ নির্বাচনের মানের থেকেও খারাপ। আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করব, আর যারা জাতিপ্রেমী হবে, সমাজপ্রেমী হবে, যারা দার্জিলিং তরাই ডুয়ার্সের মানুষকে ভালোবাসবে, তবে যাদের 5 লিটার বা 10 লিটার সেল ট্যাক্স ভরতে হবে, সেই জিটিএ টেন্ডারে যাবে। नहीं है जीटीए जो गिने चुने जो बंगालपंथी नेता हैं या जो कॉन्ट्रैक्टर है, उनके लिए टेंडर का एक प्रोसेस है। क्योंकि भारतीय जनता पार्टी या हमारे अलायंस पार्टी के साथ ही हम कॉन्ट्रैक्टर नहीं है, हम किसी तरह का जो है रोड बनाने का काम नहीं करते, हमारे पास लाइसेंस नहीं है, इसलिए हम भाग नहीं लेंगे। जीटीए ये असंवैधानिक एक बॉडी है, न इसके पास कोई पावर है, न ये कोई कानून बना सकता है, न ये कोई रूल को फ्रेम कर सकता है, और ये गोरखा विरोधी भी है। और ममता दीदी गोरखाओं को लेकर वास्तव में ईमानदार है, तो मैं आपसे एक ही बात पूछना चाहता हूँ। आपने महकमा परिषद अनाउंस किया, फिर आपने पहाड़ में पंचायत चुनाव इलेक्शन क्यों नहीं अनाउंस किया? इसका अर्थ ये है कि इस जीटीए टेंडर के प्रोसेस के अंतर्गत 200 करोड़ में आप दार्जिलिंग तराई डुवर्स की जनता को खरीदना चाहते हो, सड़क पे उतरेंगे, कानून का सहारा लेंगे, लेकिन जीटीए चुनाव को होने नहीं देंगे। उसके लिए हम पूरा प्रयास करेंगे। बीजेपी क्या पार्टिसिपेट करेगी जीटीए में? मैं वही बता रहा हूँ, ये जीटीए इलेक्शन नहीं है, ये कोलेक्स के इलेक्शन तो फिर भी इससे ज़्यादा स्टैंडर्ड का होता है, ये तो उससे भी घटिया है। तो हम किसी तरह का टेंडर में पार्टिसिपेट नहीं करेंगे। कि बिमल गुरुंग भी जीटीए इलेक्शन लेके थोड़ा राज्य जो भी जाति प्रेमी होगा, जो भी समाज प्रेमी होगा, जो भी दार्जिलिंग तराई डुवर्स की जनता से प्रेम करेगा, वो सब जीटी के अगेंस्ट में ही रहेगा। जिसको जो है 5 लीटर या 10 लीटर का सेंटेक्स भरना होगा, वो जीटीए टेंडर में जरूर जाएगा, उसको मैं रोक भी नहीं सकता। दूसरा नहीं, अभी कोई हमारी ऐसी कोई बातचीत नहीं हुई, और मैं इतना जरूर कह सकता हूँ कि विमल जी हो या और कोई भी नेता या पार्टी हो, जो गोरखा के हित में सोचेगा, वो जीटीए के खिलाफ रहेगा, इतना मैं कह सकता हूँ। और जहाँ तक विमल जी का सवाल है, कठिनाई थी, परिस्थितियाँ वैसी थी, लेकिन फिर भी ऐसे हमारे बहुत सारे नेता हैं, उनसे बहुत अच्छे, ये मैं कह सकता हूँ। সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলো এক শিশুকন্যা। সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতা পাড়ি দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলো এক শিশুকন্যা। বয়স তার 8 বছর, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার ইচ্ছে সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতা পাড়ি দেওয়ার, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করবে সে। সাথে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমসত্ত্ব ও গোলাপ জামুন। তবে কেন এমন তার ইচ্ছে, এই প্রশ্ন করতেই চটপট উত্তর শিশুকন্যার। মমতা দিদির প্রকল্পের জন্য সে এবং তার 2 দিদিরা আজ শিক্ষিত হতে পেরেছে। ছোট্ট এই মেয়েটির নাম সায়ন্তিকা দাস। বাবা প্রদীপ দাস পেশায় গাড়ি চালক, মা উমা দাস গৃহবধূ। আর্থিক অনটনের সংসার তাদের। সায়ন্তিকার 2 দিদির পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাশে এসে দাঁড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প, তারপর রূপশ্রী প্রকল্প। সেই কারণে সায়ন্তিকার দিদিরা আজ বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে। সায়ন্তিকাও বিনে পয়সায় পড়াশোনার সুযোগ পাচ্ছে।
পরিবর্তন হয়েছে তাদের লাইফস্টাইল। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে সাইকেল চালিয়ে 26শে মে রওনা দিচ্ছে সে। মালদার জেলা শাসকের থেকে পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকদের থেকে লিখিতভাবে জানিয়েছে তার ইচ্ছার কথা। জানা গেছে, ইংরেজবাজার পুরো এলাকা 27 নং ওয়ার্ডের মনস্কামনা পল্লীতে এক চিলতে টালির ঘরে থাকে সে। মেয়েদের শিক্ষার জন্য এত কিছু করছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে আসছি। কিসে করে যাবে? সাইকেল করে। জানো কত দূরে সাইকেল চালাতে হবে? কতদিন সাইকেল চালাতে হবে? 4 দিন সাইকেল চালাতে হবে। তুমি পারবে? হ্যাঁ। কি করেছেন তোমার জন্য দিদি? আমাদের ফ্রি এডুকেশন দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, জুতো দিচ্ছে, ফ্রি খাবার দিচ্ছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে আসছি। সত্য আর গোলাপ ফুল আর গোলাপ জাম। দিদিকে দেখেছো কখনো? আমি সামনাসামনি দেখিনি, কিন্তু টিভিতে দেখেছি। দেখে কি মনে হয়? দেখে মনে হয় যে কি আমাদের জন্য এত কিছু করছেন, সেই জন্য কেউ ধন্যবাদ জানাতে চায়নি, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে আসছি। এই ইচ্ছা কেন হলো তোমার? যে কি আমাদের জন্য এত কিছু করছেন, সেই জন্য আমার ইচ্ছা হলো। দিদি না থাকলে কি তুমি এগোতে পারতে না? না। কেন? কারণ দিদি আমাদের জন্য অনেক কিছু করছেন, সেই জন্য। তোমাকে এই কাজে কে সাহায্য করছে? কেউ না, আমার মন থেকে ইচ্ছা হলো, সেই জন্য। শান্তিকার মা উমা দাস জানান, তিনি নিজের আর্থিক অসঙ্গতির কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। পড়াশোনা করার ক্ষেত্রে নানা সমস্যা আসার জন্য অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আর্থিক কারণে তার মেয়েদের পড়াশোনাও মাঝপথে সমাপ্তি ঘটত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা পেয়ে সমস্যা অনেকটা সমাধান হয়েছে। তাই তার ছোট মেয়ে দিদির ভক্ত। তার ইচ্ছার জন্য তাকে সমর্থন করছি। ছোট মেয়ের সাথে তারাও যাচ্ছেন দিদির কালীঘাটের বাড়িতে। তারা মালদা থেকে রওনা হয়ে কৃষ্ণনগর হয়ে বৈদ্যবাটি ডানকুনি হয়ে কালীঘাট যাবেন। আসলে আমি ছোট থেকে যে এত বড়টা হলাম, তো আমি যখন পড়াশোনা করছিলাম তখন কি বলে আমাদের খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। এরকম কি বলে কোনো কিছু সাহায্য আমরা পাইনি। মমতা দি যে এমনভাবে সাহায্য করছে, কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি। কিন্তু কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হয়েছে। পড়াশোনা করার পর আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। আমার 3টে মেয়ে, 2 মেয়ে আছে, 3 মেয়ে। ছোট মেয়ে এটা যে যেতে চাইছে মমতাদির সাথে দেখা করতে সাইকেল করে, কিন্তু আমার বড় মেয়েদেরকে যখন পড়াচ্ছিলাম তখন আমার আর্থিক অবস্থা কি বলে খুবই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু যখন মমতা ব্যানার্জি এরকম 8 থেকে কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, এই প্রকল্পগুলো যখন আনলো তখন আমার তখনই শুনে আমার খুবই ভালো লেগেছে। তারপর থেকে আমার মেয়েরা কি বলে এগুলোর সাহায্য পেয়ে অনেকটা দূর এগিয়ে গেছে। আমার এক মেয়ে বিএ পাস করে MA পড়ছে, এক মেয়ে 2nd ইয়ারে পড়ছে। আর এই ছোট মেয়ে যে আমার কি বলে সাইকেল করে যেতে চাইছে মমতাদির কাছে, তো দিদিদেরকে দেখে প্রেরণা পেয়ে কি বলে উনি কি বলে দেখা করে সমর্থন জানাতে চাইছে। কিন্তু আমাদেরও কি বলে এরকম ছোট বাচ্চা ছাড়তে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের সাথে আরো অনেকেই যাবে। আর মা বাবা তো 2জন যাচ্ছে। তো এগুলো যে দিদি মেয়েদের জন্য এত যে পরিশ্রম করছে, পরিশ্রম করে যে উনি এত এগিয়ে যাচ্ছেন, তো এটার জন্য কি বলে আমার ছোট মেয়ে সাইকেল করে ধন্যবাদ জানাতে যাচ্ছে। সঙ্গে কি কি নিয়ে যাবে? আপনারা কি কি দিবেন দিদিকে উপহার? দিদিকে মালদার আমসত্ত্ব দিব, কিন্তু আম নিয়ে যাওয়ার তো ইচ্ছে আছে। যে এতদিন থাকবে কিনা, 3 দিন 4 দিনের ব্যাপার, ওটা একটু সমস্যা মনে হচ্ছে। তার সাথে আরো অনেক কিছু আচার টাচার নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তো ওগুলো আমটা যদি থাকতো তো মনে হচ্ছে আমি আমটাই আগে নিয়ে যেতাম, মালদার আম। তো মালদার আম তো নাম করা, তো ওটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তারপরে গোলাপ ফুল, ফুলের তোড়া, এইসব তো নিয়ে যাবো। কতদিন লাগবে যেতে? 4 দিন লাগবে সাইকেল করে। ছোট্ট শিশুর এমন কাণ্ডে উচ্ছ্বাসিত 27 নং ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস। তিনি বলেন, শিশুটিকে উৎসাহ দিতে তার পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করবেন তিনি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মাত্র 8 বছর বয়স, সে যে এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, এতে আমরা ওয়ার্ডবাসী প্রত্যেকেই গর্বিত তার জন্য। সে
সে এমনকি ওই পরিবারে শুধু সেই মেয়েটিই নয়, তার যে দিদিরা রয়েছেন, দিদি আমাদের যে জননেত্রী, তার মাধ্যমে বহু প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। তারা সাইকেল পেয়েছেন আমাদের দিদি, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রীর টাকাও পেয়েছেন এবং আমাদের যে রূপশ্রী সেই টাকাও পেয়েছেন। তাদের পরিবারে প্রত্যেকে দিদির প্রকল্পের মাধ্যমে বহু উপকৃত হয়েছেন এবং ছোট্ট বাচ্চা মেয়েটি আমাদের যে দিদির প্রকল্প আছে বিনা পয়সায় যে সমস্ত বই খাতা সেগুলো স্কুল থেকে পাচ্ছে। সেই জন্য ও নিজেই অনুপ্রাণিত হয়ে তার পরিবারের সকলের সাহায্যার্থে এই উদ্যোগটি নেওয়া। আপনি কাউন্সিলর হিসেবে তার পাশে বা তার পরিবারের পাশে? না, আমরা কাউন্সিলরের তরফ থেকে প্রত্যেকে তার পাশে আছি এবং তার পরিবারের সাথে সবসময় রয়েছি এবং আশা করি আগামী দিনে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, এই কামনাই করি। বিজেপি করায় একঘরে করে রাখা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি করার অপরাধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের সাধুপোতা গ্রামে। এমনকি গ্রাম থেকে একঘরে করে রাখার অভিযোগ বিজেপি কর্মী নিতাই ভৌমিক এবং তার পরিবারকে বলে অভিযোগ ওই পরিবারের। অপরদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদের ফলে এদিন সংঘর্ষ বাধে দুপক্ষে। মূলত জমিসহ বসতবাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ব্যাপক আকার নেয়। তার জেরে আহত হয় নিতাই ভৌমিকের পরিবার। অভিযোগ, জমি দিতে রাজি না হওয়ায় বেশ কয়েক মাস ধরে নিতাই ভৌমিকের পরিবারকে একঘরে করে রাখার পাশাপাশি তার ভিটামাটি ছেড়ে এক প্রকার জোরপূর্বক উদ্বাস্ত করে ঘরবাড়ি দখল নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি পানীয় জল নিতে বাধাও দেওয়া হয়, রাস্তা দিয়ে যাতায়াত করা থেকে বঞ্চিত করা হয় তাকে। তার পাশাপাশি বাড়ির কোনো অনুষ্ঠানে পুরোহিত ব্রাহ্মণ নাপিতদের আসতে বারণ করা হয়। এক প্রকার গ্রাম থেকে জোরপূর্বক তাদের বয়কট করে রাখা হয়েছে বলে অভিযোগ নিতাই ভৌমিক এবং তার পরিবারের। আর তার জেরেই তার ভাগাড় সহ তৃণমূলের লোকজন রড, বাঁশ, শাবল, কাঠারি নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির নিতাই ভৌমিকের পরিবারের। টিএমসি করতাম, এই বিজেপিতে আসছি বলে তার জন্য আমাদের উপরে এই চড়াও এইরকম মাধ্যম, জমি জায়গা নিয়ে আমাদেরকে এইরকম একঘেরা করে রাখছে, সব কিছু বন্ধ করে রাখছে, রাস্তাঘাট জল, জমি জবরদখল করে রাখছে। আমার কাগজপত্র সব আছে, তা সত্ত্বেও আমার জমি জায়গা কিছুই ছাড়েনি। মারধর করবো, এই আগে থেকে এরকম হুমকি দেয়, দুইবার করেছে। কাল 2টোর সময় আমার স্ত্রীকে আমাকে বাড়ি বয়ে 15-16 জন হঠাৎ আক্রমণ করে, রড, শাবল, কাটারি এইসব নিয়ে হঠাৎ আক্রমণ করে, বাঁশ বাতা নিয়ে আক্রমণ করে। তাতে আমার দাদা বাধা দিতে গেছে, সেও ইনজুর হয়েছে, সেও হসপিটালে ভর্তি আছে। ওরা কি চাইছে আপনাদের কাছ থেকে? এখান থেকে ওরা চাইছে আর ওখানে তোকে এখানে রাখবো না। আচ্ছা, মানে আপনাদের একটা উচ্ছেদ করতে চাইছে? হ্যাঁ, এখানে রাখবো না, তোদের পুড়িয়ে দেবো, পুড়িয়ে মেরে দেবো। এগুলো বিজেপি করার কারণেই কি আপনাদের? হ্যাঁ, ওটাই বিজেপি করার জন্য আমাদেরকে এইরকম আক্রমণ করছে। এই নিয়ে কি পঞ্চায়েতের সাথে কথা? হ্যাঁ, পঞ্চায়েতকে বলেছিলাম আগের বারে, উনি কোনো স্টেপ নেয়নি। হচ্ছে কালকের বিষয়টা বলি আমি একটু। কালকে যদিও বা বাড়ি ছিলাম না, বাড়ির মুখ থেকে যতটা শোনার আর কি, এর আগে থেকে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল আমাদের, ঠিক আছে? সেই সম্পত্তি নিয়ে বিবাদ হতে হতে এটা একটা পার্টিগত লেভেলেও চলে যায়, গিয়ে তারপরে কি হয়, যখন তখন এটা মানে পার্টিশন ডিড মামলাও হয়েছিল। সেই পার্টিশন ডিড মামলাতে হেরেও গিয়েছে, যারা বিপক্ষে আছে তারা হেরেও গিয়েছে, তারা পার্টিশন মামলায় আর যায়নি, কোর্টেও যায়নি। এবারে জোর জবরদখল করার চেষ্টা করছে, এখানে মারপিট। আমরা কেউ বাড়িতে থাকি না, বাবা মায়ের উপরে যখন তখন হামলা চালিয়ে কালকে মাটি ফেলা নিয়ে, বাবা মা বাড়িতে ছিল, প্রায় 16-17 জন এসে এখানে মারপিট শুরু করেছে, বাবার মাথা ফাটিয়ে দিয়েছে ভেতরে। এই নিয়ে আমাদের অভিযোগ। তো আমরা চাইছি যে এর একটা সমাধান করতে, আর আমরা সুষ্ঠু বিচার চাইছি এর। এখন কোথায় বাবা আছে আপনার? বাবা এখন পিতপুর হসপিটালে ভর্তি, বাবাও ভর্তি আছে, মাও ভর্তি আছে, সঙ্গে এক জেঠুও ভর্তি আছে, আমার সেজ জেঠু। মোট কজন আহত হয়েছে? মোট 3 জন আহত হয়েছে। মানে কি কারণে আপনাদের উপর বারবার অ্যাটাক করা হচ্ছে? বারবার অ্যাটাক করার কারণটাই এটাই, যা কিছু আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, গাছপালা যা কিছু আছে, সব কিছু জোর জবরদখল করা। এই নিয়ে আমাদের উপরে বারে বারে অ্যাটাক বা হামলা করা। কারা এরকম করছে? এরকম করার পেছনে যারা আছে, আমাদেরই এখানে কিছু নিজেদের অংশীদারি আছে, এর পেছনে কিছু মদত দেওয়ারও লোকও আছে, তারাও এর সঙ্গে অতপ্রতভাবে জড়িত। এটা কি রাজনৈতিকভাবে মনে করছে? রাজনৈতিক এর সঙ্গে অতপ্রতভাবেই জড়িত, ঠিক আছে? সেটা বাবা আপনাদের জানিয়েছে একটা এতে, তো অতপ্রতভাবে জড়িত আছে এতে অনেকেই, ঠিক আছে? এমনকি আপনাদের জানিয়ে রাখি, এমনকি এই বিষয় সম্পত্তি নিয়ে আমাদের গ্রাম থেকে বললে ভুল হবে, এটা গ্রামে মীমাংসা হয়নি, মানে গ্রামের কেস ছিল না।
এটা কিছু মানুষের দ্বারা পরিচালিত হয়ে আমাদের ব্রাহ্মণ, আমাদের পুরোহিত, নাপিত, তারপরে একটা সময় তো আমাদের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল, এইসবও করা হয়েছে। কিছু মানুষ এতে ওতপ্রোতভাবে জড়িত আছে বলেই, একটা পলিটিক্যাল পার্টি এতে জড়িত আছে বলেই আজকের দিনে এই অবস্থা শুরু হয়েছে। এখনো পর্যন্ত তাই চলছে। আমাদের কয়েকদিন আগেই একটা নারায়ণ পূজা হয়েছে এই গত সোমবার, ঠিক আছে। তো সেখানে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে নারায়ণ পূজা হয়েছে, সেখানে আমাদের পুরোহিত নিয়ে আসতে হয়েছে হিজলদা থেকে। আর এর আগে একটা মিতাসুজ হয়ে গিয়েছিল, তার নাপিত নিয়ে আসতে হয়েছে আমাদের বাইরের থেকে। এখানে আসছে না কেন? আমাদেরকে দিচ্ছে না। কারা দিচ্ছে না বলতে কিছু মানুষ যারা জড়িত আছে এর সঙ্গে, তারাই এটাকে দিচ্ছে না। বিজেপি কর্মী ওই পরিবারের নিতাই ভৌমিক, বেলা ভৌমিক, মধুসূদন ভৌমিকের উপর হামলা চালায় এলাকাবাসী সহ অন্যান্য শরিক পরিবার, যার ফলে গুরুতর আহত হন তারা। রক্তাক্ত অবস্থায় তাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে তৃণমূলেরও আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তৃণমূলের অভিযোগ ওটা তাদের পারিবারিক বিবাদ, ওরা মিথ্যা অভিযোগ করছে। আমাদের দল তৃণমূল কংগ্রেসে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমাদের এখানে রাজনৈতিক ভেদাভেদ থাকে না। এমনকি তৃণমূল কংগ্রেসের ওপর ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি নেতৃত্বের। শুনলাম সাধুবাবুতাতে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, ভাই ভাই গন্ডগোল, এতে কোনো রাজনৈতিকভাবে কেউ জড়িত নয় আমি মনে করি। যা খোঁজ খবর নিয়ে দেখলাম, থানায় অভিযোগ হয়েছে। এক ঘরা আগে বয়কট হিসাবে গ্রামে একটা বয়কট ছিল, কিন্তু বিগত দিনে এখন ওই বয়কট বলে কিছু থাকে না। ওই যদি এরকম এক ঘরা করে কেউ রাখার চেষ্টা করে গ্রামে, তাহলেও প্রশাসনিকভাবে দ্বারস্থ হোক, প্রশাসন দেখবে, প্রশাসনের ব্যাপার। কিন্তু রাজনৈতিকভাবে ওখানে কেউ যুক্ত নয়, খোঁজ খবর নিয়ে আমি দেখলাম। তো বিজেপি একটা অভিযোগ করবেন, বিজেপি হচ্ছে বিরোধিতা করা। সারা ভারতবর্ষের মানুষ জানে 2014 সালে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকার দেশের দশের কি উপকার করছে, কাটমানির সঙ্গে কারা যুক্ত, বাংলার মানুষ জানে। আর সাধুবাবুতা গ্রামের যে ব্যাপারটা, ওটা গ্রামের ব্যাপার, ওতে কোনো পলিটিক্যাল যুক্ত নয় আমি মনে করি। বিজেপি নেতা প্রতীক পাখিয়ার অভিযোগ, এদের কালচারটাই এমন, কাটমানি না দিলে আপনি বেরোতে পারবেন না। গোটা পশ্চিমবাংলায় ওদের নিচ থেকে ওপর নবান্ন চতুর্থতলা অবধি সব জালি, এরাই জালটা বিছিয়েছে। তাই নেতা সহ বুথকর্মী সবাই জালি হবে, সেটাই তাদের শিক্ষা ও আদর্শ। এখন বিষয়টা আমার কানে এসছে, ওখানে কার্যকর্তা আমার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ ফোন করেছিল বিষয়টা নিয়ে। নিতাই ভৌমিক বিজেপির নেতা না হলেও বুথকর্মী, ভালো সমর্থক, বিজেপি সমর্থন করায়। ওনার নিজের নামে জায়গা, নিজের জ্ঞাতি ভাগারি এবং তৃণমূলের কিছু নেতার মদতে তার জায়গা লিখে নেওয়ার একটা পরিকল্পনা। তো সরকারটাও ঢপবাজ, তার কর্মীরাও নেতারাও ঢপবাজ। সেই কারণে চিটিংবাজি করে নেওয়ার একটা মানসিকতা, সেই কারণে বাধা সৃষ্টি করাতে এটা মারপিট হয় এবং উনি পিতপুর হাসপাতালে এখন ওনার ফ্যামিলির চিকিৎসা হচ্ছে। আমি পাঁশকুড়ার অ্যাডমিনিস্ট্রেশন, পাঁশকুড়ার পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই দেখা উচিত এবং পাঁশকুড়ার ভিডিওকেও এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। ওখানে প্রধান বসে বিষয়টাকে মীমাংসা করে দেওয়া। একজন মানুষ এক ঘরা জল পাবে না, একটা সনাতনিক হিন্দু ধর্মের তার কীর্তন করতে এলে বাধা দেবে এবং আপনার যে কোনো বিষয়ে কাজে এখানে বাইক থাকতে নগিনী করতে হবে, তাতে বাধার সৃষ্টি হবে। এটা বিষয় নয়, এটা পারিবারিক বা জ্ঞাতি ভাগারি বিষয় নিয়ে এই বিষয়টাকে নিয়ে যাতে প্রশাসন, মারপিট যেহেতু হয়েছে পিতপুর হাসপাতালে, আর সুষ্ঠু মীমাংসা, আর না হলে দোষীদের চরমতম শাস্তি দেওয়া উচিত। এটা প্রশাসনের বিষয়, আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। এর কালচারটা এটাই, এনাদের কালচার কাটমানি না দিলে আপনি বেরোতে পারবেন না। গোটা পশ্চিমবাংলা একদম নিচু থাকতে উপরতলা, নবান্ন চতুর্থতলা পুরোটাই জালি। তাই এরা এই জালটা বিছিয়েছে যে তার নেতা কর্মী, বুথ কর্মী সেই জালিই হবে, আর সেইভাবেই তাদের শিক্ষা, আর সেভাবেই তার দলের আদর্শ। এটা বারবার বলার কিছু নেই। এ বিষয়টা নিশ্চয়ই প্রশাসনকে যখন আপনারা বলবেন বা প্রশাসনের বিষয়টা, প্রশাসনের প্রতি ভরসা আছে, ওনারা বিষয়ে সুষ্ঠু মীমাংসা করবে। তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হানিফ মোহাম্মদ জানান, যদি একঘরে করে রাখা হয় তবে অভিযোগ করুক, প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু এই বিবাদ সম্পূর্ণ পারিবারিক, এর সাথে তৃণমূলের কোনো যোগসাযোগ নেই। না, এটা ভুল কথা। কারণ পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ওই গ্রাম কমিটির পক্ষ থেকেও মাস 3-4 আগে একটা সালিসি ব্যবস্থা হয়, সেটা কিন্তু ওদের পারিবারিক বিষয়কে নিয়ে।
সেখানেও এরকম কোনো ঘটনা ঘটে ওঠেনি। লাস্ট যেটা বলছেন যে পুরোহিতকে যেতে না দেওয়া বা ওখানে তাকে ব্যারিকেড করা, এটাও ভুল। খুব যদি ভুল না হয়ে থাকে, অন্য জায়গা থেকে পুরোহিত এনে পুজো করতে হচ্ছে। দেখুন প্রত্যেকের আপনারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চিত যজমান ঠাকুর প্রত্যেকের আলাদা আলাদা থাকে। এবার জানি না ওর পরিবারে যজমান ঠাকুর কে ছিল, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে ওর বাড়িতে লাস্ট মাত্র কয়েকদিন আগেই একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে অনুষ্ঠান দেখলাম সম্পূর্ণভাবে অনেক লোকের আনাগোনা। তাহলে এখানে বাড়িতে যদি কাউকে রাস্তাতে যাতায়াত না করতে দেয়, তাহলে ওর বাড়িতে অনুষ্ঠানটা কিভাবে হলো, কিংবা ওর অতিথিরা কিভাবে ওর বাড়িতে গেল এবং খাওয়া দাওয়া বা প্রীতিভোজের যে ব্যাপারটা সেটা কিভাবে সম্পন্ন হলো, এ প্রশ্নটা ঘুরে বরং আমি ওনার কাছে রাখতে চাই। এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমাদের দল তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা, তা এইভাবে চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না এবং কালিমা লিপ্ত করা যাবে না। রাধাবল্লভ চক অঞ্চলের সমস্ত জনগণ, বিশেষ করে আমাদের সাধুয়াপোতা গ্রামের যে জনগণ, তারা অনেকটাই সচেতন এই ব্যাপারে। কারণ আমাদের এখানে রাজনৈতিক কোনো ভেদাভেদ থাকে না। রাজনীতির জায়গায় ভোটের সময় এলে রাজনীতি হয়, ভোট পেরিয়ে যাওয়ার পর সেভাবে কোনো অপ্রীতিকর ঘটনা অতীতেও ঘটেনি, আজকের তারিখেও ঘটছে না। যে অভিযোগ করা হচ্ছে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। দিনহাটা এবং কোচবিহারে হতে চলেছে মেগা এডুকেশন ফেয়ার অ্যান্ড স্পট অ্যাডমিশন। আগামী 22 ও 23 মে দিনহাটা হেমন্ত বসু কর্নার এবং 24 ও 25 মে কোচবিহার বেনফিশে ওই মেগা এডুকেশন ফেয়ারের আসর বসতে চলেছে। নার্সিং, এগ্রিকালচার, বি-ফার্ম, বিটেক, প্যারামেডিক্যাল, বিবিএ, বিএসএ, হসপিটাল এবং হোটেল ম্যানেজমেন্ট সহ বেশ কিছু বিষয় নিয়ে কলকাতা, দেরাদুন, ব্যাঙ্গালোর এবং দিল্লির প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সুযোগ রয়েছে বিদেশে পড়ারও। যোগাযোগ করুন দি ক্যারিয়ার পয়েন্ট, মদন মোহন বাড়ি, অপূর্ব পার্ক, দিনহাটা। মোবাইল নাম্বার 7318911909 অথবা 9830652959 এই নাম্বারগুলোতে।